We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। কাশ্মীরের ২৭ জন ভারতীয় নাগরিককে খুন করেছে পাকিস্তানি উগ্রপন্থীরা। একদিনের মধ্যেই জানা গেছে যে তারা নিজেদের মধ্যে পাখতুন ভাষায় কথা বলছিল। তারা জংলা পোশাক পরেছিল এবং তারা যদি খুব কাছের বারামুল্লা সেক্টর দিয়েও ঢোকে তাহলেও তাদের কম করে ১৫০ কিলোমিটার হাঁটতে হবে। তার মানে তারা লাইন অফ কন্ট্রোল পার করে দিন ২-৩ পরেই ঢুকেছিল বৈশারণ ভ্যালিতে। শ্রীনগর থেকে টুরিস্টরা আগে যেত আরু ভ্যালিতে, তারপরে বেতাব ছবির শুটিং হয় খানিক দূরে, জায়গাটার নামই হয়ে যায় বেতাব ভ্যালি। মানুষ সেখানে যেতে শুরু করেন আর তারপর গত বেশ কয়েক বছর ধরেই এই বৈশারণ ভ্যালি মানুষের নজর কেড়েছে এবং জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন সেখানে ৩-৪ হাজার মানুষ যান। এটাই গত ৪ বছরের গড় হিসেব। এই জায়গা থেকে নিয়ারেস্ট লাইন অফ কন্ট্রোল আগেই বলেছি বারামুল্লা, কিন্তু সেখান থেকে সোজা কোনো মোটরেবল রাস্তা নেই। অসম্ভব দুর্গম পাহাড়ি পথ দিয়ে হেঁটে আসতে হবে, যেখানে ঘটনাটা ঘটল। এবার আসুন দেখা যাক প্রশ্নগুলো কি কি আর কোথায় কোথায় রহস্য লুকিয়ে আছে। এক, প্রথম হলো নাকি এক দুর্ভেদ্য ৩ স্তরের সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। তো সেই ৩ স্তরের সুরক্ষা ভেদ করে কি করে ঢুকে পড়লো এই পাক টেররিস্টরা? সেখানে কতগুলো এজেন্সি কাজ করছে এই সুরক্ষার জন্য? জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং ৪ ধরনের গোয়েন্দা দফতর, মিলিটারি গোয়েন্দা, রাজ্য সরকারের গোয়েন্দা এবং অবশ্যই RAW র। এই প্রত্যেকটা এজেন্সিকে ঘোল খাইয়ে ৩ জন পাক টেররিস্ট AK-47 হাতে চলে এলো। আমাদেরকে এই আষাঢ়ে গল্প বিশ্বাস করতে হবে? এই কাশ্মীর বর্ডার সুরক্ষার জন্য ঘোষিত খরচ কত? রাষ্ট্রীয় রাইফেলস, যাদের কাজ এই ধরনের সন্ত্রাসবাদের মোকাবেলা করা, কেবল তাদের বাজেট 2025-26-এ ১১,২৯০ কোটি টাকা। এছাড়াও অপারেশন সদ্ভাবনা, যা নাকি কেবল জম্মু কাশ্মীরেই ভারতীয় সেনাবাহিনীকে দিয়েই চালানো হচ্ছে, তার বাজেট ৪৫০ কোটি টাকা। আর আমাদের ডিফেন্স বাজেট ৬.৮১ লক্ষ কোটি টাকা, যার এক বিরাট ভাগ এখানে খরচ হয়। এছাড়াও বিভিন্ন অঘোষিত ফান্ড আছে, যা সাধারণভাবে জানানোই হয় না। এই বিরাট খরচের পরে দায়বদ্ধতা থাকবে না? ২, গত ৪ বছর ধরে সিজনে প্রতিদিন যে টুরিস্ট স্পট গড়ে ৪,০০০ লোক জমা হচ্ছে, সেখানে বা তার ৫ কিলোমিটার রেডিয়াসে কোনো সুরক্ষা বাহিনীর সেনা ছিল না। এটা এক অবাক করার মতো ঘটনা। অমিত শাহ যাবেন, ৩০ গাড়ির কনভয় থাকবে। শ্রীনগরে ৫-৭ পা দূরে দূরে মিলিটারি পাহারা থাকবে। আর এত মানুষ জড়ো হচ্ছে, সেখানে দোকান আছে, হোমস্টে আছে, সেখানে কোনো পাহারাই নেই। এটা ব্যর্থতা না অন্য কিছু? ৩, ঘটনা ঘটল, ঘটনাস্থল থেকে ৫০-৬০ রাউন্ড কার্টিজের খোল পাওয়া গেছে, মানে ৫০-৬০ রাউন্ড গুলি চলেছে। মিলিটারি আসতে আধ ঘন্টা লেগে গেল, এটা বিশ্বাস করতে হবে? ৪, এটা পরিষ্কার যে স্থানীয় সহযোগিতা ছিল, না হলে এই ৩ জনের পক্ষে এত সহজে হত্যালীলা চালিয়ে পালিয়ে যাওয়াটা সম্ভব হতো না। তার মানে স্থানীয় ইনপুট কিছুই নেই। গত ৩ বছরে কেবল পেহেলগাঁও থেকে ৩৫০-র বেশি যুবককে গ্রেফতার করা হয়েছিল। জনা ৫০ জেলে আছে। বাকিদের কোনো খবর কি সুরক্ষা দফতরের গোয়েন্দাদের কাছে আছে? জানা যাচ্ছে এই ছেলেদের একটা গ্রুপ নাকি এই পাক উগ্রপন্থীদের শেল্টার, খাবার ইত্যাদির ব্যবস্থা করেছিল। কেন সেই খবর সুরক্ষা বাহিনীর কাছে নেই? অথচ যে সমস্ত যুবকদের অ্যারেস্ট করা হয় নিয়ম মাফিক, তাদের উপরে লাগাতার নজরদারির কথা, তাদের মধ্যে থেকে ইনপুট পাবার কথা, পেয়েছিল কি? পেয়েও কি চেপে যাওয়া হয়েছিল? কেন? পরের আলোচনায় ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আসছি পরের আলোচনায়। ৫, অমিত শাহ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কেন গিয়েছিলেন কাশ্মীরে? কোন আলোচনা করতে? উনি সেই ভিজিটে পেহেলগাঁওয়ে গিয়েছিলেন? কোনো বিশেষ ইনপুট কি ছিল? জানা নেই।
কোনোদিন জানা যাবে বলে মনেও হয় না। 6, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে যাবার কথা ছিল 19 এপ্রিল, কেন উনি গেলেন না? কোন ইনপুট ছিল যার ফলে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হলো? জানি না, জানা যাবে বলে মনেও হয় না। 7, ঘটনা ঘটে যাবার 4 দিন পরেও ওই 3 জন পাক উগ্রপন্থীদের স্ট্রেস করা গেল না, খুঁজেই পাওয়া গেল না। তাহলে কি তারা এই দেশেই অন্য কোথাও আছে? সাধারণত কাশ্মীরে যে রাস্তাতেই ঢুকুন না কেন একটা হিসেব তো থাকেই, বের হবারও থাকে। সেই তালিকা নিয়ে এখনো কেন কেউ সেই দিনেই বসেনি? হ্যাঁ, সূত্র বলছে 3 দিন আগে থেকে সেই তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এবারে আসুন, এই ঘটনার সঙ্গে জড়িত কিছু রহস্য আছে, সেগুলোর জবাব তো চাওয়া যাবে না, কিন্তু উল্লেখ করা যাক। 1, এই 26 জন টুরিস্টের মধ্যে 3 জন ছিলেন নৌবাহিনী এবং ইন্টেলিজেন্সের লোক। সেই ইনপুট কি এই উগ্রপন্থীদের কাছে ছিল? 3 জনকেই কিন্তু মারা হয়েছে। এই ইনফরমেশন থাকলে সেটা এক সাংঘাতিক ব্যাপার। 2, এনারা কি একে অন্যকে জানতেন? কোনো কভার্ড অপারেশন চলছিল যেটা ব্যাকফায়ার করেছে? 3, এই কাশ্মীরে অন্তত 5-6টা সন্ত্রাসবাদী গোষ্ঠী সরকারের কাউন্টার ইনসার্জেন্সি গ্রুপ হিসেবে কাজ করে, এটা তাদের বেহিসেবি পদক্ষেপ নয় তো? 4, এই 3 পাক উগ্রপন্থী কি টুরিস্ট হিসেবে এসেছিল, কাজের শেষে টুরিস্ট হিসেবেই ফিরে গেছে? হ্যাঁ, অনেক রহস্য আর অনেক প্রশ্ন ঘেরা আছে এই বৈশারণ হত্যাকাণ্ড। কবে তার স্পষ্ট ছবি আমরা পাবো জানি না, কারণ এর আগের পুলওয়ামার ছবি এখনো আমাদের কাছে অস্পষ্ট, এখনো ধোঁয়াশায় ঢাকা। ফিরছি আরো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 3, 4, 5 মিনিটের অপারেশন নয়, মিনিট 20 ধরে তারা বেছে বেছে গুলি চালিয়েছে। তারা টেররিস্ট, তারা বাকি গোটা দেশকে মেসেজ পাঠাতে চায় কাশ্মীর জান্নাত নয়, কাশ্মীরে গেলে মরতে হতেই পারে, আমরা বেছে হিন্দু খুন করব। রিপাবলিক বাংলার অশিক্ষিত সাংবাদিক আছে যারা এখানে মুসলমান খুন করার নসিহত দেবে, দারা সিং বা গিরিরাজ সিং বা অনুরাগ ঠাকুর আছে গলি মারো সালোকো বলার জন্য বা গুলি করে মুসলমান মারার জন্য। একে অন্যের পরিপূরক, দেশ জ্বলবে, তবে তো সুবিধা হবে লুটমারে। দেখুন না, এসব বিরাট ধর্মযুদ্ধের মাঝখানেই আদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে পাকিস্তানে, কেউ গুলি চালাচ্ছে, মালিক হিন্দু, কোম্পানির নাম আরবি ফার্সিতে, বিক্রি করছে গরুর মাংস, এদিকে সে আবার নাকি বিজেপি, কেউ গুলি চালাচ্ছে, গুলি চলবে আম আদমির ওপরে। কাশ্মীর জান্নাত হয়ে গেছে, গলে লাগ যা। আসুন দেখুন, আমরা উগ্রপন্থাকে হারিয়ে দিয়েছি। 20 মিনিটে 27টা মানুষের শবদেহ হয়ে পড়ে আছে মাঠে। দেখলাম এক মহিলা অন্যদিকে তাকিয়ে বসে আছেন, পাশে তার স্বামীর মৃতদেহ, সামনে ইয়ে হাসিন ওয়াদিয়া, ইয়ে খুলা আসমা। অথচ এক আহাম্মক সে কবেই নোটবন্দি করার পরে জানিয়েছিল টেররিজম কো খতম করনে কে লিয়ে এক বড়া और आखिरी कदम। নির্ভেজাল সেই মিথ্যের পরে বারবার রক্তাক্ত হয়েছে কাশ্মীর। পুলওয়ামার ঘটনা তো সববার নিশ্চয়ই মনে আছে, সেদিন 40 জন জওয়ান মারা গিয়েছিল। আজ অবধি কেউ জানতে পেরেছে কারা কিভাবে ঢুকে সেদিন এই আক্রমণ চালিয়েছিল? কাদের ব্যর্থতায় সেদিন এই দুর্ঘটনা ঘটাতে পেরেছিল টেররিস্টরা? কেউ আজও জানে না। সেই সময় রাজ্যপাল মুখ খুলেছিলেন, জেনেছিলাম এই ঘটনা তাকে চেপে যেতে বলেছিলেন আমাদের চৌকিদার মোদিজি। আমরা অর্ণবের হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে জেনেছিলাম যে এই ঘটনা ঘটার পরে বহু লোক আশ্বস্ত হয়েছিলেন এই ভেবে যে তাহলে এই বিরাট সরকার গরিষ্ঠতা পাবেই, কিন্তু আমরা জানতে পারিনি যে তারপরে যে সার্জিক্যাল অ্যাটাক ইত্যাদি বাওয়াল দেওয়া হয়েছিল তার ফল কি হয়েছিল। আজ নয়, সেই কবেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল বলেছিলেন আরেকটা মুম্বাই হলে বালুচিস্তান হারাবে পাকিস্তান, কিন্তু সেগুলো তো জুমলাই ছিল, মনে নেই? কাদের সময় কাশ্মীরি ব্রাহ্মণদের পলায়ন শুরু? সেই সময় সরকার ভিপি সিং এর, সবচেয়ে বড় সমর্থন তো ছিল এই বিজেপির, সেসব কি আমরা ভুলে গেছি? এরপরে তুলে নেওয়া হলো 370 ধারা, বলা হলো উগ্রপন্থাকে কবরে পাঠানো হয়েছে। আজ সেই উগ্রপন্থার বলি 27 জন ভারতীয়, আর এই আক্রমণের পরে কাশ্মীরে আপাতত পর্যটন বন্ধ হয়ে যাবে। এবারে না খেতে পেয়ে সেখানকার মানুষ মরবে, আর দেশের অন্য প্রান্তে রিপাবলিক টিভির অশিক্ষিত উন্মাদ বিজেপির কিছু বিষাক্ত নেতা বিষ ছড়াবে, যারা কদিন আগেই বলছিল বাংলায় হিন্দু খতরে মে হ্যায়, হিন্দুদের মারা হচ্ছে,
হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি পদত্যাগ করুন। সেই অশিক্ষিত জানোয়ার আর উন্মাদের দল আজ এই ঘটনার জন্য লিবারেল সেকুলারদের দায়ী করছে, কিন্তু কেউ এই প্রশ্নের জবাব দেবেন না। আবার একটা হত্যাকাণ্ড হবে, আবার হুমকি আর মিশিয়ে দেব বাওয়াল, এই চলতেই থাকবে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens